আজ রাজধানী ঢাকায় এক অস্বাভাবিক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের বাসভবন যমুনা আওয়ামী লীগ কর্মীরা দখল করে এবং ডক্টর ইউনূস আজকেই বিদায় নিচ্ছেন। অবশেষে ডক্টর ইউনূসের বাসভবন আওয়ামী লীগ ঘেরাও করে। এদিকে এবার শেখ হাসিনাকে আন্তর্জাতিক দেশগুলো সাপোর্ট করায় ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে আওয়ামী লীগ কর্মীরা। দেশে তুলপার পরিস্থিতি করে ডক্টর ইউনূস আজকেই পালিয়ে যাবেন। রাষ্ট্র ব্যবস্থার সাথে বেইমানি করেছে তিন বাহিনীর প্রধান। 56,000 কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র এঁকেছিল তারা। কারণ ইউনূসকে জাতিসংঘ থেকে বহুত বার্তা দিয়েছিল ভাই, বহুত বার্তা, যে বাংলাদেশে কুঠার নামে যত মানুষ মরে গিয়েছে তাদের ময়না তদন্ত চেয়েছিল, কিন্তু সেটা ইউনূস সাহেব কিন্তু ইগনোর করে গিয়েছে একদম স্পষ্টভাবে। আর সেগুলোর কিন্তু রেকর্ড ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত জাতিসংঘের কাছে রয়ে গিয়েছে। আর এটাকে কেন্দ্র করেই তাদের যে পাপ, ডোনাল্ড ট্রাম্প is not peace. That is not justice. That is not in accordance with international law, and that is not acceptable. ঠিক এইভাবেই বলে দিয়েছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া বা যাবে না। শেখ হাসিনার রায় নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় দেশ জার্মানি। এমনকি প্রশ্ন তুলেছে বিচারের আইনগত প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়েও। কিন্তু হঠাৎ কেন শেখ হাসিনা প্রসঙ্গে জার্মান এত উদ্বিগ্ন? হ্যাঁ, বিশ্বের প্রত্যেকটা দেশ এবার শেখ হাসিনার রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা শেখ হাসিনার এই ফাঁসির রায়টি মানছে না। এইদিকে আজকে আমরা দেখতে পারি ডক্টর ইউনূসের যমুনা ঘেরাও করা হয়েছে এবং আজকেই ডক্টর ইউনূস দেশ ছাড়বেন। এইটা কিন্তু অনেকে সরাসরি বলতেছে এবং প্রমাণও পাওয়া গিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক তথ্য ইতিমধ্যে আসে এবং ডক্টর ইউনূসের বাসভবনে ইতিমধ্যে কি হচ্ছে বা ঢাকার রাজধানীতে কি হচ্ছে, আওয়ামী লীগ কি করতেছে। আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে ধারাবাহিক কন্টিনিউ করবেন। দেশের রাজনীতির সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন। শেখ হাসিনার রায় নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় দেশ জার্মানি। এমনকি প্রশ্ন তুলেছে বিচারের আইনগত প্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়েও। কিন্তু হঠাৎ কেন শেখ হাসিনা প্রসঙ্গে জার্মান এত উদ্বিগ্ন? আর কি প্রতিক্রিয়া জানালো ইউরোপের এই দেশটি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পলাতক অবস্থায় আছেন ভারতে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করলেও ভারতের এই রায়ের প্রতি তেমন কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা প্রকাশ পায়নি। এছাড়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারতকে একাধিকবার কূটনৈতিক চিঠি পাঠালেও এখনো পর্যন্ত কোনো সাড়া দেননি দেশটির নীতি নির্ধারকরা। আর এবার শেখ হাসিনার 75-এর আশ্রয়দাতা দেশও তার রায় নিয়ে জানিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস সম্প্রতি এক অনুষ্ঠানে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ড বিরোধী। ক্ষমতার অপব্যবহার মোকাবিলার যেকোনো প্রচেষ্টা অবশ্যই আইনের মৌলিক নীতি মেনে পরিচালিত হতে হবে, কিন্তু আইনগত প্রক্রিয়াও অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। নেল আর্ট করে জিতে নিতে পারো আইফোন 17। সো ওয়াই ওয়েটিং, স্টার্ট পেইন্টিং। 26 নভেম্বর ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে এই মন্তব্য করেন ডক্টর লোটস। এ সময় শেখ হাসিনাকে 1975 সালের মতো আবারও আশ্রয় দেওয়ার প্রশ্নে তিনি বলেন, 1975 সালে শেখ হাসিনা ও শেখ রেহানাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল জার্মানি। তবে 75-এর মতো ঘটনা আবারও ঘটবে কিনা তা নির্ভর করবে আলোচনা ও পরিস্থিতির উপর। তিনি আরো বলেন, অতীতে যদি ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে তা আইনিভাবে মোকাবিলা করা উচিত। লোটস বলেন, এ ধরনের রাজনৈতিক পরিবর্তন যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। বিগত সরকারের যারা প্রতিনিধিত্ব করেছে তারা এখনো স্বীকার করছে না তাদের কিছু সিদ্ধান্তে ভুল ছিল। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ইতিমধ্যে আবারও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। তবে জার্মান রাষ্ট্রদূতের মন্তব্যের পর বিষয়টি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং বাংলাদেশের রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ কি জানেন, তাদের ওই পাপে মনে করেন কথায় যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যাবে না। শেখ হাসিনা এটার সাথে জড়িত নয়, কারণ ইউনূসকে জাতিসংঘ থেকে বহুত বার্তা দিয়েছিল ভাই, বহুত বার্তা, যে বাংলাদেশে কুঠার নামে যত মানুষ মরে গিয়েছে তাদের ময়না তদন্ত চেয়েছিল, কিন্তু সেটা ইউনূস সাহেব কিন্তু ইগনোর করে গিয়েছে একদম স্পষ্টভাবে। আর সেগুলোর কিন্তু রেকর্ড ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত জাতিসংঘের কাছে রয়ে গিয়েছে। আর এটাকে কেন্দ্র করেই তাদের যে পাপ, ডোনাল্ড ট্রাম্প Is not peace. That is not justice. That is not in accordance with international law, and that is not acceptable. ঠিক এইভাবেই বলে দিয়েছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া বা যাবে না। বর্তমান এই যে ট্রাইব্যুনাল গঠিত করেছে অন্তর্বর্তী সরকারের অধীনে
শেখ হাসিনা বা আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসির ধার্য করার জন্য বা তাদেরকে ফাঁসির কাঠগড়ায় আপনার ফাঁসিটি নিশ্চয়তা করার জন্য ঠিক একই কাঠগড়ায় জামাতের নেতার এই বক্তব্যকে কেন্দ্র করে সমস্ত কিছুকে তদন্ত করা হোক পুনরায়, তাহলেই তলের বিড়াল আরো স্পষ্টভাবে জাতির সামনেই উন্মোচিত হয়ে যাবে যে কে বা কারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যারা নাকি প্রকাশ্যে এইভাবে হংকার দিয়ে আপনার জঙ্গিবাদীর যে তারা আসল জঙ্গিবাদী তাদের নিজ ভূমিকায় এসে যখন বক্তব্য দেয় তখন কি মিন করে যে এরা বাংলাদেশে পুনরায় জঙ্গিবাদী কায়েম করতে যাচ্ছে। এরাই হচ্ছে মূল মাথাকার যারা 5 আগস্টে পুলিশের উপরে আপনার নির্মমতা বর্বরতা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদের উপর তাদের মানে তাকে না পেয়ে আওয়ামী লীগের সেই মাকে আপনার নামাজ পড়তেছিলেন তিনি তাকে জবাই করে চলে আসে। এটা এই শিবির জামাত রাজাকার পাক বাহিনী হানাদার এদের ধারাই সম্ভব। বাংলাদেশে পুনরায় স্বস্তির মুখ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি, কারণ সত্য কখনো আপনার লুকায় থাকে না। একটা কথা আছে না, আপনি যেই আপনার অন্যায় করেন না কেন হয়তোবা আপনার নিজের ঘা ঢাকা আপনি দিতে পারবেন, কারণ পৃথিবী হয়তোবা অনেক বড়, কিন্তু ভাই গোপন তথ্য এবং আসল তথ্য যেই রাজ সেটিকে লুকানোর জন্য পৃথিবীটা অনেক ছোট রে ভাই, অনেক ছোট। কারণ সত্য একদিন না একদিন জাতির সামনে ঠিক এভাবেই প্রকাশ পাবেই, যেমন ভাবে এই রাজাকার আল বদর আল শামস জঙ্গিবাদীরা পুনরায় তাদের নিজেদের মুখোশ নিজেরাই নিজেদের অজান্তেই প্রকাশ করে দিয়েছে জাতির সামনে। প্রকাশ হবেই, দুনিয়া অনেক ছোট এখন পর্যন্ত রাজ ছুপানোর জন্য, বুঝতে পেরেছেন? তবে যাই হোক, বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, তার এই বক্তব্যের উপর আপনারা ভালোভাবে আরো তদন্ত করুন, সম্পূর্ণ বিষয়টি একদম মানে নিখুঁতভাবে আপনারা খতিয়ে দেখুন, তাহলে আসল সত্য আসল রহস্য বের হয়ে আসবে। আমি বলতে চাই ওনাকে গ্রেফতার করে তারপরে সমস্ত কিছু আপনারা মুখ জবানি নেন, থেরাপি দেন, তাহলেই বের হয়ে আসবে। বাংলাদেশ পুনরায় আবার স্বাধীন করতে হবে, 71-এর হাতিয়ার আবারও তুলে নিতে হবে, কারণ রাজাকাররা অলমোস্ট তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। দেখেন নাই আসিফ ভুঁইয়া 8,000 সাধারণ শিক্ষার্থীদেরকে আপনার সামরিক প্রশিক্ষণ দিতে হবে, কারণ সামনে ফেব্রুয়ারি এই নির্বাচনকে কেন্দ্র করেই কোন দেশের সাথে তোমাদের যুদ্ধ বাঁধেনি, সেনাবাহিনী বা বিজিবি বা ধরেন নৌবাহিনীর পক্ষ থেকে তো কোনো ধরনের আবাস দেয়নি যে আমাদের 8,000 সৈনিকের শট রয়েছে, কাজেই আপনারা এখন এসে এদেরকে প্রশিক্ষণ দিন, আমাদের এই ঘাটতিটা আপনারা পূরণ করে দিন। বলেনি তো, তাহলে কেন তারা 8,000 মানুষকে প্রশিক্ষণ দিবে, সামরিক প্রশিক্ষণ? ইভেন বাংলাদেশে 64 জেলায় থেকে যেভাবে তারা অস্ত্র লুটপাট করেছে, সমস্ত অস্ত্র কিন্তু এখন পর্যন্ত জমা দেয়নি, এই ইউনূস সরকার এটা উদ্ধার করেনি। কাজেই বলবো এদের গ্রেফতার করুন, জাতির সামনে টেনে নিয়ে আসুন, তাদের করা যেই ট্রাইব্যুনাল রয়েছে অন্তর্বর্তী গভর্নমেন্টের, এই ট্রাইব্যুনালেই তাদেরকে বিচারের মুখোমুখি করুন। আমি শতভাগ নিশ্চিতভাবে বলে দিতে পারি ইনশাল্লাহ এদের ফাঁসি হবেই, মানে হবেই ইনশাল্লাহ। ডক্টর ইউনূসের অনির্বাচিত সরকারের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে লন্ডন থেকে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত পরশু সোমবার রাত 9:33 তারেক রহমান ফেসবুকে ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টের প্রতিক্রিয়াতেই তিনি এসব কথা বলেন। প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, একটি দেশ যে সরকারকে নির্বাচনই করেনি সেই সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে তুলে দেওয়ার চুক্তির পরে তারেক রহমান এই প্রতিক্রিয়া জানালেন। অন্তর্বর্তী সরকার 2026 সালে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণেরও সিদ্ধান্ত নিয়েছে। এই পোস্টে তারেক রহমান বলেছেন, সরকারি বিবৃতি নিয়ে বিতর্ক যতটা হচ্ছে প্রকৃতপক্ষে এটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বিএনপি আগেও বলেছে
সময় নেওয়ার বিকল্প পথে না গিয়ে 2026 সালে উত্তরণের সময়সূচি এগিয়ে নেওয়া পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। অথচ তা নিয়েছে এমন একটি অন্তর্বর্তী সরকার যাদের কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। তারপরেও তারা এমন দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিচ্ছে যা দেশের অর্থনীতিকে বহু দশক ধরে প্রভাবিত করবে। বিএনপির দলীয় সূত্র বলছে যে ইউনূসের সঙ্গে লন্ডন বৈঠকের পরে তারেক রাতারাতি দলের নেতাদের চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া এবং কক্সবাজারে মিয়ানমারের করিডোরে গড়ে তোলার বিরুদ্ধে আন্দোলন থেকে সরিয়ে এনেছিলেন। সেই তারেক রহমান হঠাৎ এমন বিপ্লবী কি করে হয়ে উঠলেন সেই প্রশ্নই উঠছে। তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও গুরুতর অসুস্থ হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি। অনেকের ধারণা মাকে দেখার সুযোগে দেশে ফেরার জন্য ইউনূস সরকারের দ্বারস্থ হয়েছেন সেনাবাহিনীর কাছে জীবনে রাজনীতি না করার মুসলেখা দিয়ে দেশ ত্যাগ করা তারেক রহমান। আপনারা জানেন যে মুসলেখা দিয়ে 2007 সালে তারেক রহমান দেশ ত্যাগ করেছিলেন। সম্ভবত সরকারের কাছ থেকে ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েই তিনি সরকারের উদ্দেশ্যে ফেসবুকে বিষোদ্গার করলেন। সত্যিকার অর্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবার এখনো পর্যন্ত ছাড়পত্র পাননি এক অদৃশ্য হাতের খেলায়, যার দরুন তারেক রহমান আজকে ফেসবুকে এসে বিষোদ্গার করলেন। তারেক রহমানের সর্বশেষ লন্ডন বৈঠকের পরে তারেক রহমান ভেবেছিলেন কিংবা বিএনপি ভেবেছিল যে একটা নির্বাচন হবে, নির্বাচন হয়েই তারা ক্ষমতায় যাবেন। কিন্তু দিন যত গড়াচ্ছে পরিস্থিতি তত বিএনপির জন্য কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে। এমন ক্যারিশমা চলছে ভেতরে ভেতরে, এমন কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাবার প্রক্রিয়া চলছে যেটি তারেক রহমান কিংবা বিএনপির জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার হতে পারে। দুর্ভাগ্য এই অর্থে বলছি যে 18 বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে রাজপথে ঘুরে বেড়াচ্ছে, বা গত 16 মাস যাবৎ প্রকাশ্যে এসছে, রাজনীতি করছে, খানিকটা শঙ্কামুক্ত হয়ে আছে। আগের 15.5 বছর আওয়ামী লীগ সরকারের সময় সব সময় বিএনপি নেতৃত্বকে শঙ্কিত থাকতে হতো, কিন্তু এখন খানিকটা শঙ্কামুক্ত। এই জন্যই বলছি যে এখন অন্ততপক্ষে আওয়ামী লীগের মতো অবস্থা অন্ততপক্ষে নয়। আওয়ামী লীগ যেমন প্রকাশ্যে আসতেই পারছে না, আসলে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, কিন্তু বিএনপি তো অন্ততপক্ষে আওয়ামী লীগের চেয়ে দাপটে আছে। কিন্তু দিন যত গড়াচ্ছে বিএনপির জন্য কিন্তু শঙ্কা বাড়ছে। একটি বিশেষ শক্তি তাদের নিজেদের মতো করে ক্ষমতা ভাগাভাগি করে নিতে চাইছে। কয়েকদিন আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখলেন, বাংলাদেশের যে কটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলো, একচেটিয়া ভাবে সেই গোষ্ঠীটি জামায়াতে ইসলামী সব ছাত্র সংসদগুলো কিন্তু দখল করলো। বাংলাদেশের সংসদ আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে যে সংসদটা জামাত দখল করবে না, জোটগতভাবে যে আরো কিছু দলকে নিয়ে এবং বিএনপিকে যে আউট করে দেবে না, সাইড লাইনে দেবে না, এই নিশ্চয়তাটা কিন্তু নেই। নিশ্চয়তা যদি থাকতো এতদিনে তারেক রহমান আসলে দেশে ফিরতে পারতেন, কিন্তু দেশে ফিরবার আসলে লাইসেন্স নেই। নভেম্বর চলে গেল, অনেকে বলছিলেন যে 20 নভেম্বর 60তম জন্মদিন গিয়েছে তারেক রহমানের, তার আগেই তিনি দেশে ফিরবেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা বড় ঘটনা ঘটেছে আজকে। বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগে শুনানিও হয়েছে। এবার বোধহয় ফজলুর রহমানের উপরে সত্যি সত্যিই বিপদ নেমে আসলো। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেন্দ্র করে নানা রকমের ব্যাপার স্যাপার আমরা দেখছি, নানা পক্ষের নানা রকমের ব্যাপার স্যাপার দেখছি। এবার আদালতের খড়গ নেমে আসতে চলেছে তার উপরে। এই আইনজীবী সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া এবং এর কার্যকারিতা, এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতেই আদালতের প্রসিকিউশন, মানে আদালত নিজে থেকে না, প্রসিকিউশন অভিযোগ করেছেন আদালতে এবং আদালত সেই অভিযোগ আমলে নিয়েছেন। এরপরে কি হবে, কি ঘটতে যাবে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় কোনো শাস্তি ঘোষণা হবে, যে শাস্তিটা এই আইনজীবী ফজলুর রহমান, বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা তার উপরে নামবে? একটু চলুন দেখি অবস্থাটা কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা। তার বিরুদ্ধে আদালতে অভিযোগ এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই অভিযোগটা হচ্ছে যে ফজলুর রহমান এই আদালতকে মানেন না। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ। সেখানে বলা হচ্ছে যে 1 সদস্যের ট্রাইব্যুনাল, অর্থাৎ আজকে চেয়ারম্যান এবং সদস্য 1 দুইজনই উপস্থিত ছিলেন না, সদস্য 2 যিনি। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে কিন্তু শেখ হাসিনার বিষয়ে কথা হয় এবং তার মামলার বিষয়ে কথা হয়, বিভিন্ন আন্তর্জাতিক দেশ যে শেখ হাসিনাকে সাপোর্ট দেয় এগুলো নিয়ে কথা হয়, এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং অনেক তথ্য প্রতিবেদন তুলে ধরেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।